আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। অস্ট্রেলিয়ায় লকডাউন মানাতে মাঠে সেনাবাহিনী। মিশরে মুসলিম ব্রাদারহুডের ২৪ সদস্যকে ফাঁসির আদেশ। আফগান দোবাসীদের প্রথম দল এখন যুক্তরাষ্ট্রে। মালয়েশিয়ায় কর্মীদের ভিসা নবায়নে বিলম্ব। সোনিয়া মমতা বৈঠকের পর তৃণমূলের নতুন সিদ্ধান্ত। ভয়াবহ দানবে পড়ছে তুরস্ক। সিএএ বাস্তবায়নে বিলম্বে হতাশ উদ্বাস্ত মতুয়ারা। পেগাসাস ইস্যু মামলার শুনানিতে রাজি ভারতের সুপ্রিম কোর্ট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অস্ট্রেলিয়ার সিডনিতে লকডাউন বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ করা সংস্থাগুলোকে সহায়তা দিতে সেনা মোতায়েন করা হয়েছে। গত জুন মাস থেকে করোনা ভাইরাসের ডেল্টা ধরন ছড়িয়ে পড়ায় দেশটিতে নতুন করে প্রায় ৩,০০০ করোনা রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৯ জনের। দেশটিতে করোনা ভাইরাস রোধে বিভিন্ন রাজ্যের কয়েক দফা লকডাউন দেওয়া হলেও সংক্রমণ নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এরই মধ্যে নতুন করে সেনা মোতায়েনের এই সিদ্ধান্ত এলো। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে বলেছে, আগামী সোমবার থেকে সেনা সদস্যরা নিরস্ত্র টহল শুরু করবেন। তার আগে সেনা সদস্যদের ১ সপ্তাহ প্রশিক্ষণ দেওয়া হবে। কিন্তু সেনা মোতায়েনের এই সিদ্ধান্ত নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছে যে আদৌ এর প্রয়োজন আছে কিনা। দেশটিতে আগামী ২৮ আগস্ট পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে। এ সময় জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ। ৫ সপ্তাহ ধরে অস্ট্রেলিয়ায় লকডাউন চললেও এর মধ্যেই দেশটির বড় বড় শহরে সংক্রমণ বাড়ছে। দেশটির স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী শুক্রবার নতুন করে আরও ১৭০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ভাইরাসের হটস্পটস ১০ কিলোমিটার মধ্যে জনগণ নিয়ম মানছে কিনা তা বাস্তবায়নে পুলিশের সঙ্গে কাজ করবে সেনাবাহিনী। নিউ সাউথ ওয়েলস রাজ্যের পুলিশ বিষয়ক মন্ত্রী ডেভিড এলিয়েট বলেছেন, সিডনির পার্শ্ববর্তী একটি ছোট্ট গোষ্ঠী মনে করে তাদের উপর লকডাউনের নিয়ম প্রয়োগ করা যায় না, তাদের জন্য এটা কাজ করবে। অস্ট্রেলিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, বেপরোয়া চলাচলের কারণে দেশে ভাইরাসের বিস্তার ঘটছে। মিশরের ইসলামপন্থী সংগঠন মুসলিম ব্রাদারহুডের ২৪ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। শুক্রবার দেশটির রাষ্ট্রায়ত্ত দৈনিক আল আহরামে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আল আহরামের প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালে মিশরের বেহেরিয়া প্রদেশের রাশিদ শহরে একটি পুলিশ বাসে বোমা হামলার দায়ে বেহেরিয়ার রাজধানী দামানহুরের আদালত দামানহুর ক্রিমিনাল কোর্ট বৃহস্পতিবার মুসলিম ব্রাদারহুডের ১৬ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছিল। দণ্ডাদেশপ্রাপ্তদের মধ্যে সংগঠনের আঞ্চলিক নেতা মোহাম্মদ সৈদানের নামও ছিল। বৃহস্পতিবার আদালতের আদেশে বলা হয়েছে, ওই হামলায় ৩ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছিলেন, আহত হয়েছিলেন আরও অন্তত ৩৯ জন। শুক্রবার একই আদালত মুসলিম ব্রাদারহুডের আরও ৮ জনের মৃত্যুদণ্ডাদেশ ঘোষণা করে। আদেশে আদালত বলে, ২০১৪ সালে বেহেরিয়াম দিলিনজাত শহরে পুলিশ সদস্যদের উপর হামলা ও এক পুলিশ কর্মকর্তাকে হত্যার ঘটনায় এই ৮ জনের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। মিশরের প্রচলিত আইন অনুযায়ী ফাঁসিতে ঝুলিয়ে এই মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হবে। দণ্ডাদেশপ্রাপ্তরা উচ্চ আদালতে শাস্তি মওকুফের আবেদন করতে পারবেন কিনা সে সম্পর্কে কিছু বলা হয়নি আল আহরামের প্রতিবেদনে। তবে আরব ভিত্তিক মানবাধিকার সংস্থা শেহাব অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস জানিয়েছে, দামানহুর ক্রিমিনাল কোর্ট বিশেষ আদালত হওয়ায় দণ্ডপ্রাপ্তরা মিশরের অন্য কোনো আদালতে আদেশ পুনর্বিবেচনা বা দণ্ড মওকুফের আবেদন করতে পারবেন না। ১৯২৮ সালে প্রতিষ্ঠিত মুসলিম ব্রাদারহুড মিশরের অন্যতম বৃহত্তম মুসলিম সংগঠন। তবে কট্টরপন্থা ও সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এই সংগঠনটিকে নিষিদ্ধ করেছে দেশটির সরকার। আরবের অন্যান্য দেশেও এই সংগঠনটি নিষিদ্ধ। ২০১৩ সালে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির পদত্যাগের পর থেকে এই সংগঠনটির প্রতি কঠোর হওয়া শুরু করে মিশর। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী ২০১৩ সাল থেকে এ পর্যন্ত মুসলিম ব্রাদারহুডের ১০৭ জন নেতাকর্মীকে ফাঁসিতে ঝুলিয়েছে দেশটির সরকার। যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ২০০ আফগান দোবাসী ও তাদের পরিবার। এর মাধ্যমে ২৫০০ সদস্যের আফগান দোবাসীদের প্রথম দল মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বলে জানিয়েছে বিবিসি। তালেবানের সাথে ২০ বছর ধরে চলা যুদ্ধের সময় মার্কিন বাহিনীর সাথে আফগান দোবাসী হিসেবে কাজ করেছেন। তারা একটি ভিসা প্রোগ্রামের মাধ্যমে যুক্তরাষ্ট্রে পুনর্বাসিত হচ্ছেন। শুক্রবার সকালে তারা যুক্তরাষ্ট্রে আসেন। পরে তাদেরকে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় ফোর্ট লি সামরিক ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। ফোর্ট লি সামরিক ঘাঁটিতে তাদের ১ সপ্তাহের জন্য রাখা হবে এবং তাদেরকে যুক্তরাষ্ট্রে থাকার জন্য প্রস্তুত করা হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিলে দেশটিতে তালেবানের প্রভাব বাড়ে। বর্তমানে দেশটির অধিকাংশ অঞ্চল তালেবানের দখলে চলে আসায় বিপদে পড়ে যুক্তরাষ্ট্রের সাথে কাজ করা আফগান দোবাসীরা, কারণ তারা ২০ বছর ধরে চলা যুদ্ধের সময় মার্কিন বাহিনীকে সহায়তা করেছে।
2008 সাল থেকে বিশেষ অভিবাসী ভিসার আওতায় যুক্তরাষ্ট্র 70,000 আফগানকে দেশটিতে আশ্রয় দিয়েছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, বর্তমানে 20,000-এর মতো বিশেষ অভিবাসী ভিসায় আবেদন আছে। এ সকল ভিসার মধ্যে অর্ধেক ভিসা প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে। আফগানিস্তানে কাজ করা মার্কিন সেনাদের সাবেক কমান্ডার মাইক জেসন বলেন, তালেবান নিয়ন্ত্রিত অঞ্চলে মৃত্যু ঝুঁকি থাকার কারণে আমরা আফগান দোবাসীদেরকে তাদের কাজের প্রমাণসহ যুক্তরাষ্ট্রে যাওয়ার আহ্বান করছি। মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের ভিসা নবায়নে বিলম্ব হচ্ছে। এটি সমাধানে দ্রুত চেষ্টা করছে ইমিগ্রেশন বিভাগ। এদিকে ভিসা নবায়নে বিলম্ব হচ্ছে স্বীকার করে আগামী 3 মাসের মধ্যে এই সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন সংশ্লিষ্ট বিভাগের কর্তারা। তারা বলছেন, আগামী 3 মাসের মধ্যে প্রায় 2 লাখ ভিসা স্টিকার প্রদান করা হবে। 29 জুলাই ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতু খায়রুল দাজাইমি দাউদ এক বিবৃতিতে বলেছেন, ভিসা নবায়ন প্রক্রিয়াটি দ্রুত করার জন্য একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। চলমান মহামারী সংক্রমণ রোধে লকডাউনের কারণে অফিসে সীমিত সংখ্যক অফিসার কাজ করছেন। এতে স্টিকার পেতে কিছুটা বিলম্বিত হচ্ছে, তবে সমস্যার দ্রুত সমাধানের চেষ্টা চলছে। গঠিত টাস্ক ফোর্স আটকে থাকায় নবায়ন স্টিকারগুলো ক্লিয়ার করা শুরু হয়েছে। আগামী অক্টোবরের মধ্যেই বিষয়টি সমাধান হবে বলে আশা করছেন পরিচালক। বিলম্বিত হওয়া ভিসা নবায়নের স্টিকারগুলো বেশিরভাগই সেলাঙ্গর, কুয়ালালামপুর এবং নেগ্রি সেম্বিলান প্রদেশের বলে জানা গেছে। এই প্রদেশগুলো এখনও জাতীয় কঠোর লকডাউন পরিকল্পনার প্রথম ধাপের অধীনে রয়েছে, যেখানে চলাচল মারাত্মকভাবে সীমাবদ্ধ। এসব প্রদেশের বিনিয়োগকর্তারা দাবি করেছেন, তাদের বিদেশি কর্মীদের ভিসা নবায়নের জন্য লেভি অর্থ প্রদান করার পরেও ভিসা স্টিকারগুলো পাচ্ছে না। মালিক পক্ষের জন্য আরও উদ্বিগ্ন যে ইমিগ্রেশন তাদের এবং তাদের কর্মীদের বিরুদ্ধে অভিযানের সময় মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট শ্রমিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। খায়রুল দেজাইমি বলেন, ইমিগ্রেশন অফিসগুলোতে কর্মচারীর সংখ্যা এখনও সীমিত হওয়ায় আটকে থাকা স্টিকার প্রদান করতে টাস্কফোর্সের প্রায় 3 মাস সময় প্রয়োজন। সোনিয়া মমতার বুধবারের সাক্ষাতের আগেও সংসদে বসেছিল বিরোধী দলগুলির বৈঠক। সেই বৈঠকে পৌরোহিত্য করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, কিন্তু বৈঠকে হাজির হয়নি তৃণমূল। অবশেষে এবার নতুন সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। মমতা সোনিয়া বৈঠকের পর সংসদে বিরোধী দলগুলির বৈঠকে যোগ দিয়েছে তৃণমূল। খবরে বলা হয়, শুক্রবার রাজ্যসভা ও লোকসভার ফ্লোর ম্যানেজমেন্ট নিয়ে বিরোধী দলগুলির বৈঠকে হাজির ছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। সোনিয়া মমতা সাক্ষাতের পর বৈঠকে তৃণমূলের যোগদান বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকের দাবি, এই বৈঠকে হাজির না থাকায় তৃণমূলই সত্যি বিজেপির বিরোধী করতে চায় কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছিল বামেরা। সেই চাপেই এদিনে এর বৈঠকে যোগ দিয়েছেন সৌগত রায়। গত বুধবার সোনিয়া মমতা সাক্ষাতের আগেও সংসদে বসেছিল বিরোধী দলগুলির বৈঠক। সেই বৈঠকে পৌরোহিত্য করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, কিন্তু বৈঠকে হাজির হয়নি তৃণমূল। বৈঠকে পেগাসাস ইস্যুকে কেন্দ্র করে কিভাবে চাপে ফেলতে হবে তার কৌশল তৈরি হয়। সেই বৈঠকে তৃণমূল গড় হাজির থাকায় তারা সত্যি বিজেপি বিরোধিতা করতে চায় কি না তা নিয়ে প্রশ্ন তুলে সরব হয় বামেরা। তারপর এদিনের বৈঠকে দেখা গেল তৃণমূলকে। স্মরণকালের ভয়াবহ দাবানলে পড়ছে তুরস্ক। মাইলের পর মাইল বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে পুড়ে মারা গেছেন কমপক্ষে 4 জন। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইপ এরদোগান জানিয়েছেন, দাবানল নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল বাহিনী। গত কয়েকদিন ধরেই দাবানলে পড়ছে তুরস্কের বিভিন্ন স্থান। তীব্র দাবদাহে অনেক বনে আগুন ধরে গেছে। হেক্টরের পর হেক্টর বনভূমি জ্বলছে। দেশটির 1000-এর বেশি স্থানে এখনও আগুন অব্যাহত রয়েছে। দমকা বাতাসে পরিস্থিতি অনুকূলে আনতে ভুগতে হচ্ছে দমকল কর্মীদের। প্রায় 60টি বনে গত 2 দিনে আগুন ছড়িয়ে গেছে। এর মধ্যে 45টি বনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এমন পরিস্থিতি নিয়ে শুক্রবার প্রেসিডেন্ট এরদোগান বলেন, দাবানল সামাল দিতে অগ্নি নির্বাপক বিমান বাড়ানো হয়েছে। বিশেষ করে রাশিয়া এবং ইউক্রেন থেকে 5 থেকে 6টি বিমান যোগ হয়েছে। এই বিপদে আজারবাইজানও সহযোগিতার হাত বাড়িয়েছে। তিনি আরও জানান, 1000-এর বেশি পয়েন্টে দাবানল অব্যাহত রয়েছে। পরিস্থিতি পুরোপুরি পর্যবেক্ষণে রয়েছে। আমাদের অবকাশ যাপনের জন্য আকর্ষণীয় স্থান মৌলা প্রদেশের মারমারিসেও দাবানলের খবর পাওয়া গেছে। তুর্কি সরকারের তথ্য মতে 1080টি পানির ট্যাঙ্ক, 280টি জলবাহী ট্যাঙ্কার এবং 1550 জন দমকল কর্মী কাজ করে যাচ্ছেন। এছাড়া 4000-এর বেশি প্রযুক্তি কর্মীও নিরলসভাবে পরিশ্রম করছেন। যাদের ঘরবাড়ি পশু পুড়ে গেছে তাদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট এরদোগান। দাবানলের কারণ অনুসন্ধানের কথা জানিয়েছেন তিনি।
ভারত জুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ বাস্তবায়ন আরও 6 মাস পিছিয়ে গেছে। 1.5 বছর আগে সিএএ আইন তৈরি হলেও সংক্রান্ত নিয়ম নীতি এখনও ঠিক হয়নি। তার জন্য আরও 6 মাস সময় চেয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত মঙ্গলবার কংগ্রেসের আইন প্রণেতা গৌরব গগৈ এর প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রায় জানায়, আইনটির নিয়ম নীতি ঠিক করার জন্য লোকসভা এবং রাজ্যসভার কমিটির কাছে 2022 সালের 9 জানুয়ারি পর্যন্ত সময় চাওয়া হয়েছে। গত 1.5 বছর ধরে বারবার সময়সীমা পিছিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত ক্ষুব্ধ পশ্চিমবঙ্গের উদ্বাস্তু মতুয়া সম্প্রদায়ের মানুষরা। এভাবে চলতে থাকলে 2024 লোকসভা ভোটের আগে সিএএ চালু না হলে পশ্চিমবঙ্গের উদ্বাস্তু মতুয়া ভোট বিজেপির হাতছাড়া হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। বনগাঁ লোকসভার প্রাক্তন তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর প্রশ্ন তুলে বলেছেন, বিজেপি কেন সিএএ বাস্তবায়নে ব্যর্থ হয়েছে তা ব্যাখ্যা করা উচিত। আর মতুয়ারা ইতিমধ্যে ভারতীয় নাগরিক। সিএএ চালু না হলে তার প্রভাব 2024 লোকসভার ভোটে পড়বে বলেই মনে করছেন রানা কাকেট। বিজেপি সাংসদ জগন্নাথ সরকার তিনি বলেন, এর জন্যই অবশ্যই এর প্রভাব ভোটে পড়বে। তো গত লোকসভা ভোট শুধু নয়, 21 ভোটেও উত্তর 24 পরগনা, নদিয়া জেলায় মতুয়া এবং উদ্বাস্তুরা বিজেপিকে দুহাত ভরে ভোট দিয়েছিলেন। তারা বিশ্বাস করেন বিজেপিও সিএএ বাস্তবায়ন করবেই। আমিও তাই মনে করি। ভারতের সুপ্রিম কোর্ট পেগাসাস নজরদারি মামলা শুনতে রাজি হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন.বি. রামনা শুক্রবার জানায়, আগামী সপ্তাহে তিনি এ সংক্রান্ত জনস্বার্থ মামলা শুনবেন। ইসরায়েলি সংস্থা এনএসওর তৈরি পেগাসাস প্রযুক্তির মাধ্যমে ভারতের বিভিন্ন পেশার মানুষের উপর ফোনে আড়ি পাতার খবর প্রকাশিত হয়েছে। দেশে বিদেশে এ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে কিনা সে বিষয়ে ভারত সরকার এখন স্পষ্ট করে কিছু বলেনি। সংসদও এ নিয়ে উত্তাল। এই পরিস্থিতিতে বিশিষ্ট সাংবাদিক এম.এন. রাম ও শশী কুমার সুপ্রিম কোর্টে এক জনস্বার্থ মামলা করেন। প্রধান বিচারপতি শুক্রবার জানান, আগামী সপ্তাহে এই মামলা শুনবেন। কংগ্রেসের 2 শীর্ষস্থানীয় নেতা ও আইনজীবী কপিল সিবাল ও অভিষেক মনু সিংভি প্রধান বিচারপতি এজলাসে এই মামলার দ্রুত শোনার আবেদন জানান। তারা বলেন, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। শুধু দেশ নয়, বিদেশেও এই খবর চাঞ্চল্য সৃষ্টি করেছে। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নাগরিক অধিকার হরণ করা হচ্ছে, যার আওতায় পড়েছেন বিরোধী রাজনৈতিক নেতা, সাংবাদিক, এমনকি বিচারপতিরাও। এছাড়া দেশের নিরাপত্তার প্রশ্নটিও এর সঙ্গে জড়িত। অতএব দ্রুত এই মামলা শোনা হোক। পেগাসাস কাণ্ডের তদন্তের জন্য বিশেষ দল গঠনের দাবি জানানোর পাশাপাশি আবেদনকারীরা বলেছেন, ভারত সরকার বা তার কোনো সংস্থা নাগরিকদের ফোনে নজরদারি চালানোর জন্য পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করছে কিনা তা জানাতে সুপ্রিম কোর্টে সরকারকে নির্দেশ দিন। ভারতীয় সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরুর ঠিক আগের দিন এই নজরদারি খবর প্রকাশিত হয়। পৃথিবীর 16টি দেশে সাংবাদিকদের উদ্যোগে এই অন্তর্দ্বন্দ্বমূলক প্রতিবেদন জানা যায়। ভারত সহ বিভিন্ন রাষ্ট্র এই প্রযুক্তি ব্যবহার করছে। ভারতের বিরোধী রাজনৈতিক নেতা, সমাজকর্মী, গণ আন্দোলনের সঙ্গে যুক্ত মানুষ, পেশাজীবী, সাংবাদিক, মানবাধিকার কর্মী, সাবেক নির্বাচন কমিশনার সহ বিচারপতিদের ফোনেও এই প্রযুক্তির মাধ্যমে আড়ি পাতার ঘটনা ঘটেছে। সেই থেকে সংসদ উত্তাল।